নমস্কার বন্ধুরা, এফডির রেট কমে গেছে এবং সেই কারণের জন্যই অনেকে কিন্তু অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশান খুঁজছেন। কিন্তু আপনি কি জানেন যে একটা ইনভেস্টমেন্ট অপশান আছে যেটা কিনা সেবি রেজিস্টার্ড এবং সেখানে প্রতি 3 মাস ছাড়া ছাড়াই কিন্তু আপনি ইন্টারেস্ট পেতে পারবেন এবং যদি আপনি অ্যানুয়াল রিটার্ন দেখেন সেটাও কিন্তু 10%-এর কাছাকাছি। আজ আপনাকে আমি যে ইনভেস্টমেন্ট অ্যাসেটটার কথা বলবো সেটা একটু নতুন ধরনের ইনভেস্টমেন্ট অ্যাসেট এবং এটার নাম হচ্ছে INVIT। তো আজকের এই ভিডিওতে এই INVIT সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে INVIT কি। দেখুন, INVIT এর পুরো নাম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটাও কিন্তু মিউচুয়াল ফান্ডের মতো। মিউচুয়াল ফান্ডে কি হয়, বিনিয়োগকারীদের থেকে টাকা তুলে বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়। INVIT-তে কি হয়, বিনিয়োগকারীদের থেকে টাকা তুলে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টেতে ইনভেস্ট করা হয় এবং ফিজিক্যাল প্রপার্টিতে ইনভেস্ট করা হয়। সেটা হতে পারে আপনার টেলিকম, হতে পারে সেটা রোড, হতে পারে সেটা পাওয়ার। তো এরকম রোড কনস্ট্রাকশন, পাওয়ার ট্রান্সমিশন কনস্ট্রাকশন, টেলিকম টাওয়ার, তো এরকম বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটেতে কিন্তু এখানে INVIT-তে ইনভেস্ট হয়। এইবার এই INVIT কিভাবে কাজ করে এইটা জানা কিন্তু খুব জরুরি। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, আমি তো বলেইছি যখনই কোথাও ইনভেস্ট করবেন সেই টাকাটা কোথায় কিভাবে খরচা হচ্ছে, কিভাবে আপনি রিটার্নটা পাচ্ছেন, এইটা জানা কিন্তু খুব জরুরি। নাহলে কিন্তু ওই চিট ফান্ডের অবস্থা হবে, টাকা জমা দিয়ে দিলাম, জানি না টাকাটা কোথায় ইনভেস্ট হলো, রিটার্ন কোত্থেকে পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো INVIT-তে কি হয়, এইখানেতে রিটেল ইনভেস্টারই হোক বা ইনস্টিটিউশনাল ইনভেস্টারই হোক, যারাই ইনভেস্টার হোক, তাদের থেকে টাকাটা তোলা হচ্ছে। টাকাটা তুলছে কারা, INVIT যে কোম্পানি আছে, INVIT যারা অফার করছে তারা এই টাকাটা তুলছে। তোলার পর কি করবে, এই টাকাটা তারা ইনভেস্ট করবে। কোথায় ইনভেস্ট করবে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টেতে, যেটা আপনাকে আমি বলছিলাম। সেটা পাওয়ার ট্রান্সমিশন হতে পারে, সেটা রোড কনস্ট্রাকশন হতে পারে, টেলিকম টাওয়ার হতে পারে। তো এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করা হবে, মানে সেখানে প্রপার্টি কেনা হবে এবং এই অপারেশনের জন্যও খরচা করা হবে। কিন্তু এইখানেতে এই INVIT তারা কিন্তু নিজেরা এটা করবে না, কারণ INVIT যে কোম্পানি তারা তো আর এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা বা এর অপারেশন করা এই সমস্ত ক্ষেত্রে তারা তো এক্সপার্ট না। তো তারা এই টাকাটা ইনভেস্ট করে স্পেশাল পারচেজ ভেহিকেলের থ্রু দিয়ে। স্পেশাল পারচেজ ভেহিকেল ব্যাপারটা কি, স্পেশাল পারচেজ ভেহিকেল যেটা বলা হচ্ছে সেগুলো আসলে একটা কোম্পানি, তারাও একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। তাহলে ব্যাপারটা বুঝুন, আপনার থেকে আমার থেকে টাকাটা তুললো কারা, তুললো হচ্ছে একটা মিউচুয়াল ফান্ডের মতো কোম্পানি যাকে বলা হচ্ছে INVIT কোম্পানি। এবার সেই INVIT কোম্পানিটা সেই টাকাটা আবার ইনভেস্ট করলো বা ধার দিল হতে পারে বা অন্য কোম্পানিকে কিনে নিল। সেই কোন কোম্পানিগুলো, যারা আবার এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এক্সপার্ট আছে, এই রকম কোম্পানিকে কিনে নিল। মানে বকলমে ওই কোম্পানিটার ওনারশিপ এরা পেয়ে গেল। এরপরে রেভিনিউটা কোত্থেকে আসছে এইটা তো দেখতে হবে। রেভিনিউটা এটাই আসছে যে ধরুন এন্ড কাস্টমার কারা, ধরুন পাওয়ার প্রজেক্ট হলো, তো পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে এন্ড কাস্টমার কে, পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে এন্ড কাস্টমার হচ্ছে ধরুন আপনার পাওয়ার গ্রিড হতে পারে বা ডিসকম, মানে যারা ডিস্ট্রিবিউশন কোম্পানি। যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কোম্পানি কে, WBSEDCL। তো WBSEDCL তারা কি করছে, তারা গ্রিডটাকে ইউজ করছে। তো ওই গ্রিডটা কারা বানাচ্ছে, ওই গ্রিডটাই বানাচ্ছে SPV বা স্পেশাল পারচেজ ভেহিকেল কোম্পানি, কোনো ট্রান্সমিশন লিমিটেড কোম্পানি হবে। তারাই কিন্তু ওই ইনফ্রাস্ট্রাকচারটা বানিয়েছে পাওয়ার ট্রান্সমিশনের জন্য। তো WBSEDCL তারা যেহেতু ওদের এই গ্রিডটাকে ইউজ করছে, তো আমরা যখন ইলেকট্রিক বিল দেব তার ইলেকট্রিক বিলের একটা অংশ ওই WBSEDCL ওই SPV বা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানিকে দেবে। এবার ওই পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি যেটা ছিল তারা আবার সেই টাকাটা দেবে কাকে, INVIT-কে। কারণ INVIT তো আইদার ওদের শেয়ার কিনে রেখেছে অথবা INVIT ডাইরেক্ট ওদিকে লোন দিয়ে রেখেছে, তো যেটাই হোক না কেন, সুতরাং তাদেরকে দেবে। আবার ওই INVIT যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা আবার আমাদেরকে ডিস্ট্রিবিউট করছে, যারা আমরা ওই INVIT-র শেয়ার কিনে রেখেছি। তো এইটা হচ্ছে এর ফাংশন, এই ব্যাপারটা কিন্তু বোঝা দরকার। এইবার এই ব্যাপারটা আরেকটু এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। ইন্ডিগ্রিড বলে একটা INVIT কোম্পানি আছে, যেমন আমাদের মিউচুয়াল ফান্ড থাকে না, সেরকম ইন্ডিগ্রিড হচ্ছে এইরকম মিউচুয়াল ফান্ডেরই মতো INVIT একটা কোম্পানি। আপনি তার শেয়ার কিনলেন, তাহলে টাকাটা ওই INVIT পেল। এবার ওই INVIT ইন্ডিগ্রিড তারা কি করবে, তারা বললামই যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টেতেই ইনভেস্ট করবে, কিন্তু ওই ইন্ডিগ্রিড
ওরা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে তো এক্সপিরিয়েন্স না, এক্সপার্টাইজড না। তো তারা কি করলো, ওই টাকা দিয়ে প্যাট্রন ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, যারা কিনা এই পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে এক্সপার্ট, পাওয়ার প্রজেক্টের অপারেশন, তাদের টাওয়ার তৈরি করা, তাদের বিভিন্ন ধরনের গ্রিড তৈরি করা, তার টাঙানো, এইসব ব্যাপারে এক্সপার্ট। তো ওই ইন্ডিগ্রিড আপনার টাকাটা তুলে নিয়ে আইদার পাওয়ার ট্রান্সমিশন যে কোম্পানি বলছিলাম, প্যাট্রন ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এর শেয়ারগুলোকেই কিনে ফেললো। তো ম্যাক্সিমাম মেজরিটি শেয়ার 90% শেয়ার কিনে ফেললো বা 100% শেয়ারই কিনে ফেললো। তাহলে তো কোম্পানিটা আলটিমেটলি কার হয়ে গেল, এই ইন্ডিগ্রিডের আন্ডারেই চলে গেল। তাহলে কন্ট্রোলটা এরা করতে পারলো। অথবা 90% শেয়ার কিনলো, তার সাথে সাথে ওদের অপারেশনের জন্য টাকা লাগবে, তো ওদেরকে টাকা ধার দিল। তো দুটোই করা যায়। তো আপনার টাকা দিয়ে আইদার তো ওই পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি যে আছে, যে এক্সপার্ট, তার পুরো শেয়ারই কিনে ফেললো এবং তার সাথে সাথে তাকে ধারও দিল। তাহলে আলটিমেটলি কি বলতে পারি, যে ইনডাইরেক্টলি ইন্ডিগ্রিড আইএনভিআইটি সমস্ত অ্যাসেট এবং ক্যাশ ফ্লো যেটা কিনা আপনার ওই প্যাট্রন ট্রান্সমিশন লিমিটেডের নিজের কন্ট্রোলেই রাখলো। তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে যে ইন্ডিগ্রিড আইএনভিআইটির ওয়ার্কিং প্রিন্সিপালটা কীরকম হচ্ছে, তো ইন্ডিগ্রিড ইনভেস্টারদের থেকে টাকা তুললো, তারপরে সে ট্রান্সমিশন অ্যাসেট কিনলো। কার থেকে কিনলো? প্যাট্রন ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, তাদের থেকে কিনলো। আইদার তাদের শেয়ার কিনে ফেললো অথবা ওদেরকে টাকা ধার দিল। এইবার প্যাট্রন ট্রান্সমিশন লিমিটেড তারা তো ওই বিভিন্ন গ্রিড তৈরি করছে, সেই গ্রিডটা তারা কাকে ইউজ করতে দিচ্ছে? সেই গ্রিডটা ইউজ করতে দিচ্ছে ডিস্ট্রিবিউটার কোম্পানিগুলোকে, যাদেরকে বলা হয় ডিসকম। আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি আছে ডিস্ট্রিবিউশন কোম্পানি? যেমন ধরুন WBSEDCL। WBSEDCL ওই প্যাট্রন কোম্পানির তৈরি গ্রিডটাকে ইউজ করে কাস্টমারদেরকে ইলেকট্রিসিটি প্রদান করে। তো সেই কারণের জন্যই কি হবে, যে WBSEDCL আমাদের মিটার রিডিং পেয়ে যে টাকাটা পাবে, সেই টাকাটার একটা অংশ ওই প্যাট্রনকে দেবে, কারণ WBSEDCL তো প্যাট্রনের ওই ইনফ্রাস্ট্রাকচারটাকে ইউজ করেছে। এইবার প্যাট্রন টাকাটা ওদের থেকে পেলো, তখন আবার কি করবে, সেই টাকাটা কিছুটা অংশ ধার শোধ করার জন্য সে আবার ওই ইনগ্রিডকে দেবে না, ইন রিটার্নেতে ধার দিয়েছে বলে সেটা দেবে, বা যখন তার লাভ হবে তখন যেমন শেয়ারেতে ক্ষেত্রে কি হয়, ডিভিডেন্ড দেয়, তো সেরকম ডিভিডেন্ডও পাবে। তো এইভাবেই ক্যাশ ফ্লোটা আসে। এরপরের যে প্রশ্ন সেটা খুব ইম্পর্টেন্ট, যে আইএনভিআইটি কি রেজিস্টার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড কি? দেখুন, আইএনভিআইটি কিন্তু সেবি রেজিস্টার্ড। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেমন সেবি রেজিস্টার্ড, তেমনি আইএনভিআইটিও কিন্তু সিমিলারলি সেবি রেজিস্টার্ড। তার মানে এদেরও যে কার্যক্রম, যেসব রুলস রেগুলেশন প্রিন্সিপাল এদেরকে ফলো করতে হয়, সব কিন্তু এদেরকে মেনটেন করতে হবে এবং সেবি কিন্তু এগুলোকে দেখবে। এইবার আপনি যেটা জানতে চান সেটা হচ্ছে যে আচ্ছা, আইএনভিআইটির নাম তো বললেন, তো এরকম কতগুলো আইএনভিআইটি কোম্পানির নাম বলুন। মিউচুয়াল ফান্ডের যেমন কোম্পানির নাম হয়, তো এদের তো নাম থাকবে, এদের ক্ষেত্রে নাম আছে, নিশ্চয়ই আছে। আপনাকে আমি বলি, প্রথমটা যেটা, সেটা নাম হচ্ছে ইন্ডিগ্রিড আইএনভিআইটি, যেটা নাম আপনাকে শুরুতেই বলছিলাম। এরা কোথায় কাজ করে বা এদের ইনভেস্টমেন্টটা কোথায়, এদের কর্মক্ষেত্র কোথায়? এরা পাওয়ার ট্রান্সমিশন রিলেটেড জায়গাতে ইনভেস্ট করে, পাওয়ার রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারেতে ইনভেস্ট করে। এরপরে আসছে আইআরবি আইএনভিআইটি। এরা কোথায় করে? এরা করে রোডেতে, দেখবেন রাস্তা তৈরি হচ্ছে, টোল বসানো হচ্ছে, তো টোল রোড তৈরি করা বা টোল রোড ইনফ্রাস্ট্রাকচারেতে ইনভেস্ট করে আইআরবি আইএনভিআইটি। এরপরে আসছে পাওয়ার গ্রিড আইএনভিআইটি। এটা তো গভর্নমেন্ট ওন আইএনভিআইটি, পাওয়ার গ্রিডের, তো এরাও কিন্তু পাওয়ারেতে ইনভেস্ট করে। আরেকটা যেমন ধরুন ব্রুকফিল্ড আইএনভিআইটি, এরা কোথায় ইনভেস্ট করে জানেন? এরা করে টেলিকম সেক্টরে, মানে টেলিকমের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের টেলিকমের টাওয়ার বসানো, তার লাগানো, এই সমস্ত যেসব কাজ, এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করে ব্রুকফিল্ড আইএনভিআইটি। এইবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে এই আইএনভিআইটি তো আমি ইনভেস্ট করলাম, তো কীরকম রিটার্ন পাবো, ইনকাম কেমন পাবো? দেখুন, এই আইএনভিআইটি থেকে 3 ধরনের ইনকাম আসে। কি কি? প্রথম যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। মানে ওরা যে টাকাটা দেবে 3টে নাম দিয়ে দেবে আর কি। প্রথম নাম হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। তো ইন্টারেস্ট ইনকাম কেন হবে? কারণ আপনাকে আমি বলেছিলাম যে আইএনভিআইটি তাদের টাকাটা স্পেশাল পারচেজ ভেহিক্যাল বা এসপিভি কোম্পানিকে ধার হিসাবেও দিতে পারে। তো যখন ধার দেওয়া হয় তাহলে ধারের ক্ষেত্রে সুদ দেবে, তাহলে যখন ফেরত দেবে ওই পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি বা এসপিভি কোম্পানি, তারা ওই ইন্টারেস্ট হিসাবে কিছু টাকা ফেরত দেবে। তাহলে তাদের ইনকামের, আইএনভিআইটির একটা ইনকামের একটা অংশ জুড়ে থাকবে ইন্টারেস্ট ইনকাম।
দু নম্বর আমি কি বলেছিলাম যে আইএনভিআইটি ওই এসপিভি বা স্পেশালিস্ট কোম্পানির শেয়ার কিনে প্রায় মালিকানাই পেয়ে বসেছে। তো শেয়ার যখন কিনবে তাহলে ওই কোম্পানি যখন লাভ হবে তারা তো ডিভিডেন্ড দেবে, এবং সেই ডিভিডেন্ডের অংশটা কারা পাবে? যারা শেয়ার হোল্ডার। এখানে শেয়ার হোল্ডারকে ওই আইএনভিআইটি কোম্পানি, তাহলে একটা ডিভিডেন্ড হিসাবে একটা অংশ পাবে। এইবার 3 নম্বর যে ইনকাম সেটা হচ্ছে ক্যাপিটাল রিপেমেন্ট। সেটা কোনটা? দেখুন আপনাকে আমি বলেইছিলাম যে আইএনভিআইটি স্পেশাল পারচেজ ভেহিক্যালকে ধার দেয়, ধারের ইন্টারেস্টটা যেমন দিতে হবে তার সাথে সাথে ক্যাপিটালটাও তো রিপেমেন্ট করতে হবে, নাকি শুধু ইন্টারেস্টটা দিয়ে গেলেই চলবে? মাঝে মাঝে ক্যাপিটালের কিছু অংশটা শোধ দিতে হবে, তো ধারটা তো শোধ করতে হবে। তাহলে 3 ধরনের ওইখান থেকে ইনকাম হচ্ছে। তো ওই 3টে মিলিয়ে আপনার টোটাল ইনকামটা আসে। এইবার প্রশ্ন হলো, ঠিক আছে 3 ভাবে আসবে সে তো বুঝলাম, তো কতটা টাকা পাবো? আমি আপনাকে বলেছিলাম যে মোটামুটি কোয়ার্টারলি এরা দেয় টাকাটা। তো আপনাকে আমি ইন্ডিগ্রিডের নাম বলেছিলাম। তো গত ফিনান্সিয়াল ইয়ারেতে ইন্ডিগ্রিডেতে একটা শেয়ারের জন্য কত ডিভিডেন্ড দিয়েছে জানেন? 14 টাকা 80 পয়সা। কবে কবে দিয়েছে দেখুন, 30/5-এতে পার শেয়ার পিছু 3 টাকা 55 পয়সা দিয়েছে, তারপরে 30/7-এতে দিয়েছে 3 টাকা 75 পয়সা, 30/10-এ দিয়েছে 3 টাকা 75 পয়সা, আবার 28/11-তে দিয়েছে পার শেয়ার পিছু 3 টাকা 75 পয়সা। তাহলে 14 টাকা 80 পয়সা পার শেয়ার পিছু পেল। এইবার আপনার মনে যে প্রশ্নটা আসবে, ঠিক আছে বুঝলাম তো যে পার শেয়ার পিছু 14 টাকা 80 পয়সা দিয়েছে, কিন্তু শেয়ারের দাম কত? মানে একটা শেয়ার কত দাম দিয়ে কিনলে এই টাকাটা পাওয়া যাবে সেটাই তো ইম্পর্টেন্ট। 1000 টাকা দিয়ে কিনে যদি 14 টাকা পাই তাতে তো লাভ নেই, কিন্তু যদি আমি 100 টাকা দিয়ে কিনে প্রতি শেয়ার পিছু 14 টাকা 80 পয়সা পাই তাহলে কিন্তু লাভ আছে। তাহলে এই যে ক্যালকুলেশন, মানে আমি কত টাকা দিয়ে কত টাকা ডিভিডেন্ড পাচ্ছি, বা একটা শেয়ার কত টাকা দিয়ে কিনে কত টাকা ডিভিডেন্ড পাচ্ছি, এই ক্যালকুলেশনটা হয় যেটা দিয়ে, সেটাকে বলা হয় ডিভিডেন্ড ইল্ড। এই ডিভিডেন্ড ইল্ডটা কত? দেখুন সেটার আবার দুটো ব্যাপার আছে। একটাকে বলা হয় কারেন্ট ডিভিডেন্ড ইল্ড। মানে কি? মানে আমি যত টাকা ডিভিডেন্ড পেলাম সেই টাকাটা আমি যে শেয়ারটা কিনেছি সেই শেয়ারের আজকের দামের সাপেক্ষে কত পার্সেন্ট, সেটাকে বলে কারেন্ট ডিভিডেন্ড ইল্ড। আরেকটা হতে পারে যে আমি আজকের দাম না, আমি যেদিন কিনেছিলাম সেই দিন শেয়ারটা কত টাকা দিয়ে কিনেছিলাম তার রেসপেক্টেতে আমি যে ডিভিডেন্ডটা পেয়েছি তার হিসেব করে আমি বের করব যে আমার কত লাভ হলো। ম্যাক্সিমাম পপুলার যেটা পদ্ধতি সেটাকে বলা হয় কারেন্ট ডিভিডেন্ড ইল্ড। মানে আজকের দিনে শেয়ার প্রাইস কত আছে আর আমি টোটাল কত ডিভিডেন্ড পেয়েছি সেটা দিয়ে ভাগ করে আমি দেখবো যে আমার পার্সেন্টেজ অফ রিটার্ন কত হলো। তো ইন্ডিগ্রিডের ক্ষেত্রে যদি দেখি যে এখন বর্তমানে এর একটা শেয়ার প্রাইসের দাম কত, 153 টাকা 89 পয়সা। এবার এই শেয়ারটা আপনি এই বছরও কিনতে পারেন, আগের বছরও কিনে থাকতে পারেন, হয়তো আগের বছর কম দামে কিনেছেন তাহলে আপনার গেনটা বেশিই হলো। যদি আপনি ধরুন এই বছরই কিনেছিলেন, এই ফিনান্সিয়াল ইয়ারেতেই 153 টাকা 89 পয়সা দিয়ে কিনেছেন এবং বছরে ডিভিডেন্ড পেয়েছেন 14 টাকা 80 পয়সা, তাহলে আপনার পার্সেন্টেজ লাভ কত হলো? 9.62%। তো এইটা হচ্ছে আপনার কারেন্ট ডিভিডেন্ড ইল্ড। এবার যদি আপনি আরও কম দামে কিনে থাকতেন তাহলে আপনার ডিভিডেন্ড ইল্ডটা বেশি বলা যেত। ধরুন আপনি 130 টাকা দিয়ে কিনেছিলেন 1 বছর আগে, তাহলে আপনার ডিভিডেন্ড ইল্ড আরও ছাড়িয়ে যাবে, আরও বেশি হবে। তো ওটাকেই আপনাকে আমি একটা গ্রাফে শো করছি। দেখুন ইন্ডিগ্রিড আইএনভিআইটির শেয়ার প্রাইসটা কীভাবে বেড়েছে দেখুন। 24/5/2024-এতে একটা ইউনিটের দাম ছিল 136 টাকা, তারপরে 24/7-এ গিয়ে সেটা 140 হয়েছে। এইভাবে দেখুন আস্তে আস্তে কিন্তু এর শেয়ার প্রাইসটাও বেড়েছে। 15/5-এর দাম ছিল 148 টাকা। আর আপনাকে আমি যেটা বলছিলাম সেটা ছিল কারেন্ট প্রাইস, মানে আমি যেদিন এই ভিডিওটা বানাচ্ছি, মানে ধরুন আজ কত তারিখ, 22 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, তো 22 তারিখের দিনেতে এর ওই একটা শেয়ার প্রাইস ছিল 153 টাকা 89 পয়সা। মানে বলতে পারেন যে শেয়ারের দামও বাড়ছে, মানে ক্যাপিটাল গেনও কিন্তু হচ্ছে, ডিভিডেন্ড তো পাচ্ছেনই, তার সাথে সাথে শেয়ারেরও দাম বাড়ছে না। 1 বছর আগে যেটা 130 টাকায় পাওয়া যাচ্ছিল সেটা এখন 150 টাকা হয়ে গেছে, মানে পার ইউনিটে 20 টাকা ক্যাপিটাল গেনও হচ্ছে। এইবার আইএনভিআইটি থেকে তো খুব ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, কিন্তু এখানে কি কোনো রিস্ক নেই? নিশ্চয়ই আছে, এখানে রিস্ক আছে। কী কী রিস্ক আছে একটা একটা করে আলোচনা করি। প্রথম যেটা সেটা হচ্ছে রেভিনিউ রিস্ক। দেখুন আইএনভিআইটির যে ইনকাম সেটা কোত্থেকে আসে? সেটা আসে এসপিভি থেকে, মানে স্পেশাল পারচেজ ভেহিকেল। ইন্ডিগ্রিডের ক্ষেত্রে বলেছিলাম প্যাট্রন ট্রান্সমিশন লিমিটেড ওদের স্পেশাল পারচেজ ভেহিকেল। এইবার অনেক সময় কি হয় যে আমি যত টাকা এক্সপেক্ট করছি কালেকশান সেই টাকাটা তো সেরকম নাও হতে পারে না। ধরুন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন এইটা এক ধরনের আইএনভিআইটি যেটা কিনা টোল রোড এদের ক্ষেত্রে ইনভেস্ট করে। এবার তাদের ক্ষেত্রেও একটা এসপিভি থাকবে যারা কিনা এই টোল রোডটা তৈরি করেছে। এইবার টোল থেকে আমি যতটা কালেকশান এক্সপেক্ট করেছিলাম সেই রকম যদি কালেকশান না হয় তাহলে তো আমার লাভ হবে না, তাহলে আমার তো আস্তে আস্তে ইনকামটা কমে গেল। তাহলে আমার ইনকামটা ডিপেন্ড করছে যে টোল রোড দিয়ে কত সংখ্যক গাড়ি যাবে। কালেকশান ভালো হলে আমার লাভ, কালেকশান কম হলে আমার লস।
ঠিক তেমনিভাবে গ্রিডের ক্ষেত্রেও আমি গ্রিড বানালাম, যদি সেই গ্রিডটাকে সেভাবে ইউজ না করে WBSEDCL, তাহলে তো আমার রেভিনিউ জেনারেট হবে না ঠিকঠাক করে। তাহলে কিন্তু ডিসকম কোম্পানিরা যদি আমার এটাকে ঠিকঠাকভাবে ইউজ না করে, বা ডিসকম কোম্পানিরা যদি টাইমে আমাকে পেমেন্ট না করে, তাহলে কিন্তু আমার একটা রেভিনিউ রিস্ক থেকে যাচ্ছে। 2 নম্বর রিস্ক সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। দেখুন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু রেগুলার মেনটেনেন্সের দরকার। রোড তো আপনি বানিয়ে দিলেন, এইবার রোডটা যদি রেগুলার মেনটেন না হয়, তাহলে সেখান থেকে বেশি গাড়ি চলবে না। গাড়ি যদি না চলে, তাহলে কিন্তু আপনার রেভিনিউ জেনারেশন হবে না। ইভেন রিসেন্টলি একটা খবর শুনেও থাকবেন, কোনো একটা জায়গাতে আমি পড়ছিলাম যে একটা টোল ট্যাক্সেতে গভর্নমেন্ট বলে দিয়েছে যে এখান থেকে ট্যাক্স নেওয়া যাবে না। কারণ কি? কারণ রাস্তা খারাপ। রাস্তা ভালো না হলে লোক ট্যাক্স দেবে কেন? তো এইরকম ব্যাপার ঘটতে পারে যে যদি আপনার টেকনিক্যাল ফেলিওর হয়, ন্যাচারাল ক্যালামিটি হয়, রোড ভেঙে গেল, তাহলে সেখান থেকে অনেক দিন ধরে রাস্তা মেরামত করতে আবার টাইম লেগে যাবে। যতদিন রাস্তা মেরামত হচ্ছে ততদিন ওই টোল থেকে কোনো টাকা আসবে না, তাহলে সেখানে কিন্তু আপনার একটা রিস্ক। এরপরের যে রিস্ক সেটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। এটাও খুব ইম্পর্টেন্ট। দেখুন, এগুলো তো সবই ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট। এবার যে ভদ্রলোক INVIT-তে ইনভেস্ট করছে, তিনি যখন দেখবেন যে বাজারে সুদ কম, তবেই না এখানে আসবেন। আর যে এই ভিডিওটা আমি বানাচ্ছি, কেন বানাচ্ছি? কারণ এফডির রেট কমে গেছে বলে তবেই না আপনি ভাবছেন যে অন্য কোথাও ইনভেস্ট করবেন। যদি এফডিতেই বেশি ইন্টারেস্ট রেট দিত, তাহলে আপনি কখনো ভাবতেন INVIT-র কথা? ভাবতেন না তো। সুতরাং এখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে INVIT-র যে প্রাইস আর ইন্টারেস্ট রেট, এই দুটো কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। বাজারে যদি ইন্টারেস্ট রেট বেশি থাকে, তাহলে কেউ আসবে না INVIT-তে ইনভেস্ট করতে, তাহলে INVIT শেয়ার প্রাইস কমে যাবে। বাজারে ইন্টারেস্ট রেট কম, তখন সবাই আসবে INVIT-তে ইনভেস্ট করতে, তাহলে সবাই INVIT-র শেয়ার কিনবে। এরপরে আসছে লিকুইডিটি রিস্ক। আমি বলেছিলাম যে INVIT-তে ইনভেস্ট করলে তো শেয়ারের মতো করে ইনভেস্ট করতে হবে, এগুলো একটা শেয়ার, তো তার লিকুইডিটি রিস্ক হতে পারে। আপনি INVIT শেয়ার নিয়ে রেখেছেন, এবার যদি আপনার থেকে ওটা কেউ না কেনে, আপনি যখন বিক্রি করতে চাইছেন তখন যদি বিক্রি না হয়, তাহলে কি হবে? অমনি প্রাইস কমে যাবে না? সাপ্লাই বেশি, ডিমান্ড কম, তো প্রাইস ফল করবে। তো INVIT-র ক্ষেত্রেও তাই হতে পারে, এর শেয়ার প্রাইস ফল করতে পারে। লিকুইডিটি রিস্ক এখানেও থাকছে। এইবার লাস্ট প্রশ্ন যেটা, যে INVIT-তে ইনভেস্ট করতে চাই, কি করে করব? শেয়ারে যেভাবে ইনভেস্ট করতে হয় সেই একই পদ্ধতি এখানেও কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে, আপনি আইদার জিরোধা দিয়ে হোক, গ্রো দিয়ে হোক, আপস্টক, বা আপনার রেগুলার আছে ICICI ডাইরেক্ট, HDFC সিকিউরিটিজ, ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আছে, যেভাবে আপনি শেয়ারে ইনভেস্ট করেন INVIT-তেও ঠিক সেইভাবে ইনভেস্ট করতে হবে। এখানেও সেই শেয়ারের মতো কিনতে হবে।